প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বাদশ শ্রেণীর 4টি ক্লাস, চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML ব্যবহার ধারাবাহিকভাবে 4টি ক্লাস নিয়েছি। আজ আমার তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML উপর পঞ্চম ক্লাস। অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনোজ কুমার মল্লিক, প্রভাষক ICT, মুলাদি সরকারি কলেজ, মুলাদি, বরিশাল। প্রিয় শিক্ষার্থীরা, মহামারী বৈশ্বিক দুর্যোগে তোমরা নিশ্চয়ই ভালো আছো। বাসায় বসে ঠিকমতো লেখাপড়া করছো এবং আমাদের মুলাদি সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসগুলা তোমরা নিশ্চয়ই সবাই দেখছো এবং অনুশীলন করছো। আমি আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের উপর পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাস নং 5, দ্বাদশ শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, মুলাদি সরকারি কলেজ, মুলাদি, বরিশাল। এর আগে আমি তোমাদের চতুর্থ ক্লাসে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো করেছো। তাহলে আজকে আমি আমার চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML উপর পঞ্চম ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের প্রয়োজন মতো স্ক্রিনশট দিয়ে রাখবে। আমার ক্লাসটি যদি তোমরা ঠিকমতো সবাই ফলো করো, তাহলে শুধুমাত্র আমার এই স্ক্রিনশট দিয়ে এইগুলো পড়লেই তোমাদেরকে বা অনুসরণ করলেই তোমাদেরকে চলবে। তাহলে এবার আমরা পাঠে আসি। ছবিগুলো দেখে অনুমান করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিগুলো দেখে অনুমান করো। আমি এর আগেও ক্লাসগুলোয় বলেছি যে তোমাদেরকে বারবার আমাদের HTML এডিটর, টেক্সট এডিটর যেমন নোটপ্যাড, এগুলো আমরা কীভাবে ওপেন করতে হয়, কীভাবে সেভ করতে হয়, কীভাবে লিখতে হয়, কীভাবে ব্রাউজারে প্রদর্শন করতে হয়, তা আমরা প্রতি ক্লাসে দেখব না। এবার আমরা ট্যাগগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করে যাবো। এক একটা ট্যাগের কীভাবে ব্যবহার করা হয়, কীভাবে ডিজাইন করা হয়, সেটা আমরা আলোচনা করব। পরের ছবিগুলো তোমরা অনুমান করো। দেখো, আমরা আগেই বলেছি যে ব্রাউজার কীভাবে প্রদর্শিত হয়, আউটপুটটা কীভাবে হয়, সেটাও আমরা আগে বলবো না। তাহলে তোমরা এই ছবিগুলো দেখে নিশ্চয়ই শিক্ষার্থীরা অনুধাবন করতে পেরেছো যে আজকের পাঠটা কী হবে। তোমরা কি অনুধাবন করতে পেরেছো? নিশ্চয়ই পেরেছো। তাহলে আজকের পাঠটা কী হবে? ওয়েব পেজ ডিজাইন। পূর্বে আমরা চতুর্থ ক্লাসের যে সব ট্যাগ সম্পর্কে নিয়ে ডিজাইন করেছি ওয়েব পেজ। আজকে আবার আমরা নতুন নতুন ট্যাগ নিয়ে কি ডিজাইন করব। তোমরা আমার ক্লাসের প্রতি সবাই খেয়াল রাখো। তাহলে শিখন ফল, পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে প্রি ট্যাগ, ব্লিঙ্ক ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, মার্কিউ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানতে পারবা। এখানে আজকে আমরা আলোচনা করব কি প্রি, ব্লিঙ্ক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, মার্কিউ, হেডিং ট্যাগ
এবং প্যারাগ্রাফ সম্পর্কে এই ট্যাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই ট্যাগগুলো ব্যবহার করে, উপরোক্ত ট্যাগগুলো ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে তোমরা পারবে। তো আজকের এগুলো হলো আমাদেরকে শিখন বলে, এই ট্যাগগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এই ট্যাগগুলো ইউজ করে তোমরা এই ট্যাগগুলো ব্যবহার করে ক্লাস ওয়েব পেজ তৈরি করতে পারবে। তবে আমরা আলোচনায় আসি। প্রথমে আমরা আসি প্রি ট্যাগের ব্যবহার। প্রথমেই আমরা প্রি ট্যাগ নিয়ে আলোচনা করি। এর আগের ক্লাসে আমরা নন ব্রেকিং স্পেসের পরিবর্তে নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসে আমরা এই বিআর ট্যাগ এবং নন ব্রেকিং স্পেস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা প্রি ট্যাগের ব্যবহারটা কোথায় করব। এই নন ব্রেকিং স্পেসের পরিবর্তেও প্রি ট্যাগ ব্যবহার করা যায়। এই ট্যাগের মাঝে স্পেস, ক্যারেজ রিটার্ন অর্থাৎ এন্টার কি ট্যাব পরিবর্তিত হয় না, অর্থাৎ যতগুলো স্পেস ব্যবহার করা হয় ততগুলো স্পেসই তৈরি হয়। যেমন আগের ক্লাসে আমরা তোমার নন ব্রেকিং স্পেসে দেখেছিলাম যে আমরা যদি একটা স্পেস যদি একাধিক নন ব্রেকিং স্পেস দিই তাহলে একাধিক স্পেস হয়, আর যদি নন ব্রেকিং স্পেস না দিতাম তাহলে আমাদের একাধিক স্পেস দিলেও কি একটা মাত্র স্পেসই হতো। কিন্তু এক্ষেত্রে আমরা যদি প্রি ট্যাগ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের তুমি যেভাবে উপস্থাপন করবে HTML কোডটি সেভাবে কি দেখা যাবে, অর্থাৎ তুমি লাইনে যতগুলো স্পেস ব্যবহার করবে, যেখানে যেভাবে তুমি সাজাতে চাও সেভাবে কি এটা ব্যবহার করা যাবে। তার এর HTML কোডটা দেখো, নোটপ্যাডে HTML কোডটা দেখো। এখন দেখো HTML দিয়ে আমরা শুরু করেছি, HTML দিয়ে শেষ করেছি। হেডের মধ্যে কী লিখছি, মুলাদি গভ কলেজ টাইটেলের মধ্যে আছে। এবার দেখো বডি দেখো প্রি, বুক, কমা, পেন, এবার অনেকগুলো স্পেস দিয়ে লিখেছি খাতা। আবার পুলিশটাকে কি দিসের পর কি স্পেস, স্পেসের পর আবার কি ইসের পর অনেকগুলো স্পেস, পর ফার্স্ট, আবার অনেকগুলো স্পেস ওয়েব পেজ। আবার কি লিখছি পরের লাইনে আমরা দেখো একটু সরিয়ে কি মুলাদি পরে স্পেস, আবার কি গভ কলেজ স্পেস, আবার কি কলেজ, আবার কি প্রি। অর্থাৎ এখানে বুক, পেন, খাতা, দিস ইজ ফার্স্ট ওয়েব পেজ, মুলাদি গভ কলেজ। যেভাবে আমরা লিখেছি ঠিক এর প্রি ট্যাগের আউটপুটটা এভাবেই দেখা যাবে। দেখো তাহলে আমরা এভাবে আমরা ট্যাগগুলো আমরা লিখব। কোথায় লিখব? নোটপ্যাডে। এবং নোটপ্যাডে লিখে আমরা সেগুলো আবার কি করব, সেভ করব। সেভ করবে ব্রাউজার দিয়ে, যদি আমরা যে কোনো ব্রাউজার দিয়ে যদি আমরা ওপেন করি তাহলে কি তার ফলাফল দেখতে, ফলাফলটা কেমন দেখা যাবে দেখো তোমরা। এই যে দেখো, দেখো আমরা HTML তোমার নোটপ্যাডে আমরা যেভাবে লিখছিলাম বুক, পেন, স্পেস দিয়ে খাতা, পরের লাইনে দিস ইজ ফার্স্ট ওয়েব পেজ, যেভাবে লিখছিলাম মূলাদি গভটা যেভাবে লিখছিলাম কি আমরা আউটপুটে কি সেভাবেই পেয়েছিলাম। কিন্তু এর পূর্বে আমরা যখন নন ব্রেকিং স্পেস বা বিআর ট্যাগ ইউজ করেছি সেখানে কিন্তু আমাদের এগুলো করার জন্য এই যতগুলো স্পেস ছিল সেগুলো আমরা সেগুলো আমরা দিয়ে আমরা কি করতে হতো। কিন্তু প্রি ট্যাগ করলে সেগুলো আর আমাদের দরকার নাই। আমি যেভাবে দরকার, যেভাবে আমরা লেখাটা লিখবো ঠিক আউটপুটটা কি সেভাবেই পাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা প্রি ট্যাগটা সম্পর্কে জানতে পারলে। এবারে আমরা আসি আর একটা ট্যাগ। কি ট্যাগ? ব্লিঙ্কিং ট্যাগ। ব্লিঙ্কিং ট্যাগ। টেক্সট একবার প্রদর্শিত করবে আরেকবার করবে না। এই ব্লিঙ্কিং ট্যাগে কী করবে? টেক্সট একবার প্রদর্শিত করবে আর একবার করবে না। অর্থাৎ ফন্টটা কি জ্বলানেবা অবস্থায় প্রদর্শিত হবে। কেমন হবে ফন্টটা? জ্বলানেবা অবস্থায় প্রদর্শিত। দেখো আমরা এর নোটপ্যাডের কোডটা দেখি আমরা। তাহলে আমরা টাইটেলে কী লিখলাম? ব্লিঙ্কিং ট্যাগ। হেডের মধ্যে টাইটেল দিলাম, টাইটেল ব্লিঙ্কিং ট্যাগ। এরপর আমরা বডির মধ্যে কী লিখলাম? ব্লিঙ্ক ট্যাগ শুরু করলাম। কী লিখলাম? মুলাদি গভ কলেজ, মুলাদি বরিশাল। আবার কি ক্লোজ করলাম আমরা? ব্লিঙ্ক। বডি ক্লোজ করলাম, স্ট্রিপ ক্লোজ করলাম। এবার আমরা কি করব? সেভ করব। সেভ করে কি আমরা একটা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে, যেমন আমি সবগুলোই কি মজিলা ফায়ারফক্সে তোমাদের আউটপুটটা দেখিয়েছি। তোমরা গুগল ক্রোম, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার বিভিন্ন কিছুতেই তোমরা কি ব্রাউজ করে দেখতে পারবে। তো দেখো অর্থাৎ এই লেখাটা স্ক্রিনে কি জ্বলানেব অবস্থায়, ব্লিঙ্ক ট্যাগটা যদি আমরা ইউজ করি তাহলে লেখাটি কি জ্বলানেব অবস্থায় দেখা যাবে। লেখাটি কীভাবে দেখা যাবে? মুলাদি গভ কলেজ, মুলাদি বরিশাল, জ্বলানেব অবস্থায় দেখা যাবে। তা নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা ব্লিঙ্ক ট্যাগ সম্পর্কে বুঝতে পারলে। এরপরে আমরা আসি
সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগ, এই সাবস্ক্রিপ্ট ট্যাগটা আমরা বিভিন্ন রাসায়নিক সংকেত এগুলো লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি, যেমন পানি, বিভিন্ন সংকেত, হাইড্রোজেন, অক্সিজেন, সালফুরিক অ্যাসিড, এগুলো আমরা যখন লিখি তখন সেগুলো আমরা কী ট্যাগ ব্যবহার করি? সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। দেখো এর একটা আমরা HTML কোড দেখো, দেখো টাইটেল আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখে দিয়েছি। এখানে দেখো প্রথমে আমরা কী দিচ্ছি? পানি, ওয়াটার, কী লিখছি? এইচ সাব টু সাব ক্লোজ ও, এটা কার? ওয়াটার। এবার আমরা বিয়ের ট্যাগ ব্যবহার করছি, কারণ হচ্ছে পানির সংকেতের নিচে যাবে কি? নিচে লাইনে যাওয়ার জন্য বিয়ের ট্যাগ ইউজ করছি। বিয়ের ট্যাগ সম্পর্কে আমরা আগেই জেনেছি। এবার দেখো কি আছে? এইচ সাব টু H2 সাব ক্লোজ প্লাস O2 সাব ক্লোজ 2H2, দেখো 2H সাব টু সাব ও বিয়ার। পরে আমরা কী লিখছি? H সাব টু SO সাব 4 সাব, এটা কি? সালফুরিক অ্যাসিড। তাহলে দেখো আমরা কী কী আগেই বলছিলাম, বিভিন্ন ধরনের সংকেত, যেমন এখানে পানির সংকেত লিখেছি, আবার একটা সমীকরণ লিখেছি H2 প্লাস O2 ইকুয়াল কত? 2H2O। আর আমরা কী লিখছি? একটা সালফুরিক অ্যাসিড সংকেত লিখছি। তাহলে দেখো এবার আমরা সেভ করবো। সেভ করার পর কোথায়? আমরা আবার ব্রাউজার ওপেন করবো। তো ব্রাউজার ওপেন করলে আমাদের আউটপুটটা কেমন হবে? দেখো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো H2O। তাহলে দেখো আমরা এই যে H2O অর্থাৎ পানি, ওয়াটার, এটা আমরা এই যে টুরে লেখার জন্য আমরা কি দেখো, তো ভালো করে খেয়াল করবে, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো যে H2O ওয়াটার, এই টুটাকে যেটুকু আবার সাবস্ক্রিপ্ট দিয়েছি, আবার H2 প্লাস O2 2H2 আমরা বলছি, এটা আবার H2SO4 সালফুরিক অ্যাসিড। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা আবার কি এগুলা তোমরা বুঝতে পারছো সাবস্ক্রিপ্ট একটা। এরপরে আমরা আসি সুপারস্ক্রিপ্ট। আমরা যদি কোনো বীজগণিতিক সূত্র লিখতে যাই, অর্থাৎ আমরা যদি পাওয়ার দিতে যাই, সেক্ষেত্রে কি আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি। পাওয়ার, বৈজ্ঞানিক সংখ্যা, এগুলো ইউজ করার জন্য কি আমরা যেরকম 10 টু দি পাওয়ার এত আমরা ব্যবহার করি না, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার বৈজ্ঞানিক সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আমরা কি সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। দেখো সাবস্ক্রিপ্ট ট্যাগটা কেমন? সাবস্ক্রিপ্ট ট্যাগ বডি, আমরা এখানে একটা সূত্র লিখেছি A প্লাস B হোল স্কোয়ার A স্কোয়ার প্লাস 2AC প্লাস B স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কী লিখছি? A প্লাস B উইদিন ব্র্যাকেট সাবস্ক্রিপ্ট 2 সাবস্ক্রিপ্ট ক্লোজ, আবার কি A সাবস্ক্রিপ্ট 2 সাবস্ক্রিপ্ট ক্লোজ 2AB প্লাস B সাবস্ক্রিপ্ট 2 প্লাস ক্লোজ, আবার কি লিখছি? X টু দি পাওয়ার 4, তো X সাব 4 সাব ইকুয়াল কত? 16, আবার কি লিখছি? 12 সাবস্ক্রিপ্ট TS, অর্থাৎ আমরা তারিখ লেখার সময় লিখি না 12 সেপ্টেম্বর বা জুলাই 2020। দেখো এভাবে আমরা কি এই কোডগুলো আমরা লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা আবার সেভ করে আমরা আউটপুটটা যদি দেখি, তাহলে কি আউটপুট দেখা যাবে? দেখো এই যে দেখো A প্লাস B হোল স্কোয়ার A স্কোয়ার প্লাস 2AC প্লাস B স্কোয়ার X টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 16, 12 জুলাই 2020। এই যে এভাবে আমরা লেখার জন্য কী ট্যাগ ব্যবহার করি? সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট একটা বিভিন্ন বীজগাণিতিক সূত্র, তারিখ, তারপর কি আমাদের বিজ্ঞানিক সংখ্যা, বৈজ্ঞানিক পদ্ধতি সংখ্যা লেখা, সেগুলো আমরা কি এগুলা লিখে দিই, অর্থাৎ পাওয়ার যেগুলো থাকে সেগুলো লেখার জন্য কি আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে জানতে পারলে। এবারে আমরা আসি মার্কিউ ট্যাগ। সবচেয়ে একটা মজার ট্যাগ হলো মার্কিউ ট্যাগ, MARQUE। এই মার্কিউ ট্যাগটা কেমন? আমরা ওয়েবসাইটকে যদি আকর্ষণীয় করার ক্ষেত্রে আমরা মার্কিউ ট্যাগটা ইউজ করি। দেখো আমরা এই ট্যাগের মাধ্যমে কোনো টেক্সট বা ইমেজকে অ্যানিমেশন আকারে দেখা যায়। আবার বলছি, এই ট্যাগের মাধ্যমে কোনো টেক্সট বা ইমেজকে অ্যানিমেশন আকারে দেখা যায়, অর্থাৎ লেখাকে স্ক্রিনের একদিক থেকে অন্যদিকে কি আস্তে আস্তে সরানো যায়। এর গঠন বা সিনট্যাক্সটা কেমন? দেখো এই যে মার্কিউ ট্যাগ ক্লোজ, আবার কি হবে? টেক্সট ক্লোজিং ট্যাগ মার্কিউর। এভাবে কি আমরা এর সিনট্যাক্সটা, এই মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটের সাহায্যে লেখাকে আরও আকর্ষণীয় সুন্দর করা যায়। মার্কিউ ট্যাগের আবার কতগুলো কি অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটের সাহায্যে আগেই আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি। তাহলে মার্কিউ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, এতে তার সাহায্যে লেখাকে আরও আকর্ষণীয় ও সুন্দর করা যায়। এছাড়া
হোম পেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য HTML মার্কিউ ট্যাগটি ব্যবহৃত হয়। তাহলে এবার আমরা মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটগুলোকে অ্যাট্রিবিউটগুলো মার্কিউ ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো কী হলো সেটা আমরা দেখব। যে প্রথমে আমাদের দেখো যে মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট হলো বিহেভিয়ার আবার 4টা ভ্যালু আছে। অ্যাট্রিবিউট ভ্যালু আছে কয়টা? 4টা। স্ক্রল, স্লাইড, তারপর হলো অল্টারনেট। এই স্ক্রল ট্যাগের অভ্যন্তরে টেক্সটটি এক পাশ থেকে অন্য পাশে স্ক্রলিং করতে থাকবে। বিহেভিয়ারের ডিফল্ট মান হলো কি স্ক্রল। এবার হলো স্লাইড, যে লেখাটি বা টেক্সটটি আমরা দেব তা অন্য পাশের মার্জিন স্পর্শ করার সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ স্লাইড যদি আমরা ভ্যালু দেই তাহলে যে টেক্সট আমরা দেবো অন্য পাশের মার্জিন স্পর্শ করার সাথে সাথে কি সেটি বন্ধ হয়ে যাবে। এবার হচ্ছে অল্টারনেট, টেক্সটটি পেজের এপাশ থেকে ওপাশ বা সামনে পিছনে কি লাফাতে থাকবে। কীভাবে হবে? অল্টারনেট দিলে টেক্সটটি পেজের এক পাশ থেকে ওপাশে বা সামনের দিকে লাফাতে থাকবে। এবার সে ডিরেকশনের আবার ভ্যালু আছে 4টা, লেফট, রাইট, আপ, ডাউন। তবে লেফটটা আবার কি ডিফল্ট মান, তুমি কিছু না দিলেও কি অলরেডি লেফট হবে। তা টেক্সটটি ডান হতে বাম দিকে স্ক্রলিং করবে, তবে এই ডিরেকশনের ডিফল্ট মান হল লেফট। তুমি যদি ডিরেকশনে কোনো কিছু না দাও ভ্যালু তাহলে সেক্ষেত্রেও কি অটো কিসে ডান থেকে বাম দিকে কি স্ক্রলিং করবে। এবার রাইট, টেক্সটটি বাম হতে ডান দিকে কি স্ক্রলিং করার জন্য। আপ, টেক্সটটি নিচ থেকে উপর দিকে স্ক্রলিং করানোর জন্য। ডাউন, টেক্সটটি উপর হতে নিচের দিকে স্ক্রলিং করার জন্য। এটা হলো ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালু। এবার আসো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার। এটা কি করবে? ব্যাকগ্রাউন্ডের রং সৃষ্টি করবে। তুমি কিভাবে ব্যাকগ্রাউন্ডের রং সৃষ্টি করতে চাও, সেটা কিভাবে দিতে চাও সেটা এখানে করবে। এবার সে অ্যালাইনে আবার ভ্যালু কয়টা? 3টা, টপ, মিডল, বটম। মার্কিউর টেক্সটটি কি বসবে, কোথায় বসবে মার্কিউর টেক্সটটি সেটা এখানে শো করবে। এবার হাইট, n অথবা n%, পিক্সেল দিয়ে হাইট ইকুয়াল 40 অথবা স্ক্রিনের উপর উচ্চতার পার্সেন্ট দ্বারা কি মার্কিউর উচ্চতা নির্ধারণ করে দেওয়া যাবে। যেমন হাইট 40%। তারপর ওয়াইড n অথবা n%, মার্কিউর প্রস্থ পিক্সেল অথবা পার্সেন্ট দ্বারা নির্ধারণ করে দেওয়া যাবে। যেমন ওয়াইড 20 অথবা ওয়াইড কি 20%। এবার লুপ n অথবা ইনফিনিটি, মার্কিউর টেক্সটটি কতবার আবর্তন করবে তা লুপ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এরপর স্ক্রল ডিলে n, কত মিলিসেকেন্ড সময় আবর্তন করবে তাও নির্ধারণ করা হয় এর মাধ্যমে স্ক্রল ডিলে মাধ্যমে। স্ক্রল অ্যামাউন্ট, মার্কিউ কত দূরত্ব ঘোরাঘুরি করবে তা স্ক্রল অ্যামাউন্ট অ্যাট্রিবিউট দ্বারা এর মান নির্ধারণ করা হয় পিক্সেল দ্বারা। এছাড়াও ফন্ট ট্যাগ ব্যবহার করে অথবা স্টার অ্যাট্রিবিউট ব্যবহার করে এর ফন্টের সাইজ, ফন্টের রং পরিবর্তন করা যায়। আমরা পরবর্তী ক্লাসে এই ফন্ট ট্যাগ ব্যবহার সম্পর্কে আমরা শিখব। এই জন্য এসব সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানলাম না, ফন্ট ট্যাগ সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানব। তো নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমার মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট সম্পর্কে এবং ভ্যালু সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এবার আমরা আসি একটি যে মার্কিউ ট্যাগ সম্বন্ধে একটা HTML কোড। দেখো এই যে HTML দ্বারা শুরু হয়েছে, HTML শেষ। হেডের মধ্যে আমরা মার্কিউ ট্যাগ দিয়েছি, বডির মধ্যে দেখো মার্কিউ মুলাদি গড প্লাস মুলাদি বরিশাল, মার্কিউ BRB অর্থাৎ 2 লাইন আমরা স্পেস দিয়েছি মার্কিউ। এটা কি শুধুমাত্র মুলাদি গড প্লাস মুলাদি বরিশাল, এই লেখাটা কি শুধুমাত্র ওই যে আমরা ডিফল্ট কোনো ডিকশন দেই নাই, তো অবশ্যই সে কী করবে ডান থেকে বামে স্ক্রল করবে। এবার মার্কিউ বিহেভিয়ারটা আমরা কেমন দিলাম? অল্টারনেট, অর্থাৎ ঘোরাঘুরা করবে। এবার এখানে আমরা বিহেভিয়ারের মধ্যে আমরা একটা বলছি যে ছবিকে সচল করতে চাই, তাহলে আমরা ইমেজে সার্চ, একটা ছবি সংযোগ করার এ হলো কি ইমেজে সার্চ। যদিও আমরা ছবি এখন ইমেজ সংযোগ করি নাই, এটা আমরা পরে জানবো। তারপর তোমরা এখানে জেনে রাখো যে এখানে এভাবে করা যায়। এই ছবিটা আমরা যে ফাইল সেই ফাইলটা দেবো এবং এর ওয়াইড এবং হাইটটা কত মার্কিউ শেষ। এবার আমরা 3টা ট্যাগ দেবো। এবার আমাদের আরেকটি আছে মার্কিউ ডিরেকশন। ওই যে আমরা বললাম কোন দিকে, যে মার্কিউ ডিরেকশনটা কোন দিকে? রাইট অর্থাৎ বাম থেকে কোথায় যাবে? ডানে। আর ব্যাকগ্রাউন্ড কালার কি দিচ্ছি আমরা? ইয়েলো। ওয়েট কত? 100%, হাইট কত? 5%। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মার্কিউ ক্লোজ। তাহলে আমরা এখানে 3টা মার্কিউ ট্যাগ ইউজ করছি। মার্কিউ 3টা লাইন, 3টা স্পেস আমরা দেখাচ্ছি। একটা হলো প্রথম সিম্পল মার্কিউ,
তারপর মার্কেটে আমরা ছবি কীভাবে অ্যানিমেশন দেবো, তারপর মার্কেট আমরা ডিরেকশন, কালার এটা কীভাবে দেবো, সেই তিনটা আমরা এখানে দেখেছি। এভাবে তোমরা লেখাটাকে কী করবে, কোড টেক্সটটিকে এই কোডটিকে সেভ করবে। সেভ করার পর ব্রাউজার যদি আমরা ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই নিশ্চয়ই শিখে তোমরা এবার দেখো যে আমরা এর আউটপুটটা আমরা কীভাবে দেখতে পাই। দেখবে যে আউটপুটটা এভাবে তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা যে আউটপুটটা কীভাবে, ওই যে দেখো মুলাদি কলেজ, মুলাদি বরিশাল, সেখান থেকে আমরা আগেই বলেছি কি যে ডান থেকে বামে, এবং ছবিটাও কি আমরা যে আবার দেখো যে দেখছি ইনফরমেশন কম্বিনেশন করতে সে কোথায় যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমরা ইয়েলো, এবং লেখাটি কোথায় বাম থেকে বামে। ছবিটা কি একবার এবার শুধু বাসে, আরও দেখো যে একবার এ পাশে যাচ্ছে ছবিটা, আবার এ পাশে যাচ্ছে, আর ইনফরমেশন কম্বিনেশন করতে শুধুমাত্র বাম থেকে ডানে যাচ্ছে, আর মুলাদি কলেজটা কোথায় ডান থেকে বাম যাচ্ছে, আর ছবিটা কী করছে শুধু বাম থেকে ডানে, ডান থেকে বামে গেছে। দেখো আমরা কীভাবে ট্যাগগুলো ইউজ করেছি। এভাবে আমাদের কি আউটপুটটা, অর্থাৎ ওয়েব পেজে আমরা যদি পেজটাকে হোম পেজটাকে যদি আকর্ষণীয় করি তাহলে আমরা এই মার্কেট ট্যাগটা ব্যবহার করে থাকি। এভাবে ছবিকে অ্যানিমেশন, বিভিন্ন লেখা স্পেলিং করা, এটা আমরা করে থাকি। দেখো তোমরা খেয়াল করো যে কীভাবে হয়েছে। তাহলে তোমরা মার্কিউর আউটপুটটা লক্ষ্য করলে যে কীভাবে মার্কিউ ট্যাগের আউটপুটটা দেখা যাবে। এবার আমরা তোমরা মার্কিউ ট্যাগ সম্পর্কে তাহলে জানতে পারলে, এবার আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানবো। HTML মাধ্যমে কোনো ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। HTML এর 6 ধরনের হেডিং ট্যাগ আছে। এগুলো কী কী? H1, H2, H3, H4, H5 এবং H6। এই 6টি ট্যাগের আমরা বর্ণনা দিচ্ছি যে হেডিং ট্যাগের ব্যাখ্যাটা কী। দেখো যে প্রথম হলো H1, হেডিং ট্যাগের ফন্ট সাইজ সবচেয়ে বড় দেখাবে। আমরা যখন কোনো শিরোনাম দিই কোনো প্যারাগ্রাফ, সেক্ষেত্রে আমরা হেডিং ট্যাগটি ইউজ করি। H2, হেডিং ট্যাগের ফন্ট সাইজ H1 এর চেয়ে একটু ছোটো দেখাবে। H3, হেডিং ট্যাগের ফন্ট সাইজ H2 এর চেয়ে কি একটু ছোটো দেখাবে। H4, হেডিং ট্যাগের ফন্ট সাইজ H3 এর চেয়ে একটু ছোটো দেখাবে। এরপর আসো আমরা H5, হেডিং ট্যাগের ফন্ট সাইজ H4 যা ছিল তার চেয়ে একটু ছোটো দেখাবে। এরপর আসো H6, হেডিং ট্যাগের ফন্ট সাইজ সবচেয়ে ছোটো দেখাবে, অর্থাৎ H5 যা ছিল তার চেয়েও কি আমাদের ছোটো দেখা যাবে। তাহলে এই 6টি আমাদের হেডিং ট্যাগ আছে। এগুলো যে কোনো ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লিখি যদি আমরা, সেক্ষেত্রে আমরা এই হেডিং ট্যাগটা ইউজ করে থাকি। এবার দেখো আমাদের একটা HTML কোড দেখো হেডিং ট্যাগের। এই যে দেখো টাইটেল হেডিং ট্যাগ, দেখো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, 6টি ট্যাগই আমরা পরস্পর দিয়েছি। তাহলে দেখো এবার আমার সাথে বডি ক্লোজ করছি HTML। দেখো আমরা এবার তোমরা কোডটা সেভ করো, সেভ করার পর ব্রাউজার ওপেন করো, তাহলে কি দেখতে পাবে, তাহলে আউটপুটটা কেমন দেখতে পাবে। দেখো এই যে সবচাইতে বড় যেটা আছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, উপরে দেখো সর্বোপরে আস্তে 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 কি 6টা আমি আগেই বলেছি। H1টা সবচেয়ে বড়, H2টা H1 চেয়ে ছোটো, H3টা H2 চেয়ে ছোটো, H4টা H3 চেয়ে ছোটো, H5টা H4 চেয়ে ছোটো, আর H6টা সবচেয়ে ছোটো। তাহলে নিশ্চয়ই তোমরা হেডিং ট্যাগ সম্পর্কে অবগত হই। এবার আমরা পরবর্তী যে আমরা প্যারাগ্রাফ ট্যাগ আমরা কোথায় ইউজ করব, প্যারাগ্রাফ ট্যাগটা কীভাবে আমরা ইউজ করবো সে সম্পর্কে আমরা এবার জানবো। HTML প্যারাগ্রাফ তৈরির জন্য আমরা এই প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি। আমরা যে কোনো লেখা বা কোনো কিছু আমরা কী করি, প্যারা 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 করে আমরা লিখি। সেই প্যারাগ্রাফের অবস্থান ঠিক করার জন্য আমরা আবার অ্যালাইন অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব। তাহলে প্যারাগ্রাফ তৈরির জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব, আর প্যারাগ্রাফের অবস্থান ঠিক করার জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব।
যেমন এখান দেখো যে অ্যালাইন, যে এই প্যারাগ্রাফের আবার কতগুলোকে ট্যাগের আবার কতগুলো অ্যাট্রিবিউট আছে, একটা অ্যাট্রিবিউট আছে সেটা হলো অ্যালাইন। এই অ্যালাইনে আবার ভ্যালু আছে কয়টা, 4টা, লেফট, রাইট, সেন্টার, একটা জাস্টিফাই। আমরা যদি কোনো কিছু না দিই তার ডিফল্ট আকার সে কী করবে, লেফট থেকে লেখা শুরু হবে, তার একটা শুরু হবে কোথা থেকে, লেফট থেকে। আর যদি আমরা রাইট দিই তাহলে প্যারাটা কোথা থেকে শুরু হবে, রাইট থেকে। আমরা যদি সেন্টার দিই তাহলে প্যারাটা কোথা থেকে শুরু হবে, মাঝখানে যদি জাস্টিফাই করি তাহলে কী করবে, সে সমতা বিধান করবে লেখাগুলোকে। দেখো আবার এবার আমরা একটা HTML কোড দেখি প্যারাগ্রাফটাকে। এই যে দেখো যে প্যারাগ্রাফ ইনফরমেশন কমন টেক্সট, যেখানে আমরা কোনো কিছুই আমরা কি কোনো অ্যাট্রিবিউট দেই না। পরেরটা আমরা কি দিয়েছি, প্যারাগ্রাফ অ্যালাইন রাইট ইনফরমেশন কমন টেক্সট দিই। এবার পরেরটা আমরা কি দিয়েছি, অ্যালাইন সেন্টার। দেখো আমরা এখানে রাইট আর সেন্টার দুটি ইউজ করছি, আর একটা যদি আমরা দিই নাই সেক্ষেত্রে সে কি ডিফল্ট লেফট গ্রহণ করবে। এবার আমরা এই কোডটাকে HTML কোডটাকে আমরা সেভ করি। সেভ করার পর আবার আমরা কি করব, ব্রাউজার যদি ওপেন করি তাহলে আউটপুটটা আমরা কী পাই তোমরা লক্ষ্য করো। এই দেখো প্রথমটা কোথায় ছিল আমাদের, ডিফল্ট ইনফরমেশন কমন যে বাম দিকে আছে। তারপরটা আমরা কোথায় দিয়েছিলাম, রাইটে, দেখো ডাইন দিক থেকে শুরু হয়েছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তারপরটা আমরা কোথায় দিয়েছি, সেন্টার ইনফরমেশন কমিউনিকেশন, সেটা কোথায় আছে, মিডল আছে। তাহলে আমরা এভাবে আমরা কি প্যারাগ্রাফটাকে এভাবে আমরা ইউজ করতে পারি। আর এবং প্যারাগ্রাফটাকে একটা মাত্র অ্যাট্রিবিউট, সেটা কি অ্যালাইনমেন্ট, অর্থাৎ বিন্যাস, কোথায় আমরা অবস্থানটা কোথায় সেটা আমরা বিন্যাস করবো। এবং 4টে ভ্যালু কী কী আছে, লেফট, রাইট, সেন্টার, এটাকে জাস্টিফাই। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা অনেক ট্যাগ সম্পর্কে আলোচনা করে ফেলছি। তাহলে আজকে আমরা যে সমস্ত ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি, তোমরা আমার এই যে পাঠটা আলোচনাগুলো, এগুলো তোমার স্লাইডগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে রেখে বাসায় অনুশীলন করবে। তাহলে তোমরা আজকে কী কী শিখতে পারলে, প্রি ট্যাগ সম্পর্কে জানতে পারলে, বিলিং ট্যাগ সম্পর্কে জানতে পারলে, সাবস্ক্রিপ্ট সম্পর্কে জানতে পারলে, সুপারস্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে জানতে পারলে, মার্কিউ সম্পর্কে জানতে পারলে, হেডিং ট্যাগ সম্পর্কে জানতে পারলে এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানতে পারলে। আর কি করতে পারলে, যে এই ট্যাগগুলো, এই যে প্রি, ব্লিঙ্ক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, মার্কিউ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এইগুলো ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ ডিজাইন করতে পারে তা তোমরা শিখতে পারলে। এবার আমি আর তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই, যে আগের কাজটা নিশ্চয়ই তোমরা করেছো। আমি যখন কলেজ খুলবে তখন সব কাজগুলা দেখব। এবার দেখো যে আজকের বাড়ির কাজটা কি, যে আজকে আমরা যে আলোচিত যে ট্যাগগুলা, এই আলোচিত ট্যাগগুলো ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন ভাষা অনুসরণ করবে। আমি যে ট্যাগগুলো তোমাদের আজকে আলোচনা করেছি, কী কী ট্যাগ নিয়ে আলোচনা করেছি, প্রি, ব্লিঙ্ক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, মার্কিউ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, এইগুলো ব্যবহার করে তোমরা কী করবে, মোবাইলে অথবা যাদের কম্পিউটার আছে তারা ভাষায় অনুশীলন করবে। আমি যেমন কম্পিউটার আছে তারা নোটপ্যাডে করবে, আর যারা মোবাইল আছে তারা ওয়েব মাস্টার, প্লে স্টোর থেকে ওয়েব মাস্টার এটা ডাউনলোড করে তোমরা এই অ্যাপসটায় তোমরা ইনস্টল করে কি কাজ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মতো ক্লাস এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে এবং বাসায় থেকে আমাদের কলেজের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে দেখবে এবং বাসায় অনুশীলন করবে। মনে রাখবে যে ক্লাসগুলো আমাদের হচ্ছে এই ক্লাসগুলো পরবর্তী কিন্তু আর ক্লাস হবে না, যেহেতু সময় আমাদের নেই। এই ক্লাসগুলো কিন্তু আমরা সেই ক্লাসের সময় টাইমটাকে কি কাটিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা তাহলে ক্লাসগুলো ভালো করে দেখবে। তা আজকের মতো আমি এখানে শেষ করছি। সকলকে থ্যাংক ইউ।